সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জীববিজ্ঞান প্রথম পত্র পড়ব। উদ্ভিদ বিজ্ঞান প্রথম অধ্যায়, কোষ ও কোষের গঠন। কোষ কি? আসলে কোষ হলো জীবদেহের গঠন এবং কার্যকারিতার এককে বলা হয় কোষ, অর্থাৎ সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বডি। তাহলে কোষ সম্পর্কে আমরা আগেও জেনেছি। তাহলে কোষ কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক 1665 সালে। রবার্ট হুককে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি এটা করেন যে পরবর্তী সভায় উনি এমন কিছু একটা দেখাবেন যাতে বিজ্ঞ বিজ্ঞানীরাও তার প্রতি সন্তুষ্ট হয়। এই জন্য তিনি তার অনুবীক্ষণ যন্ত্রকে কাজে লাগানোর কথা চিন্তা করেন এবং তিনি বেছে নেন কর্ক, নিরেট কর্ক বা বোতলের চিপি, যেটা এই কর্ককে উনি বেছে নেন। কর্ক একটি কঠিন পদার্থ, কিন্তু পানিতে ভাসে। কেন পানিতে ভাসে? এই জন্য তিনি কর্ক নিয়ে কর্ককে সেকশন বা প্রসেস করলেন এবং তার অনুবীক্ষণ যন্ত্র নিচে দেখলেন এবং দেখতে পেলেন মৌচাকের কুঠুরির মতো অনেকগুলো বাক্স দেখতে পেলেন বা ছিদ্র দেখতে পেলেন। এই মৌচাকের বাক্সগুলোকে, কুঠুরির মতো বাক্সগুলিকে উনি নাম দেন সেল। এই সেল শব্দটি এসেছে সেলুলার শব্দ থেকে। সেলুলার শব্দের অর্থ হলো ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি, ল্যাটিন শব্দ সেলুলা। আসলে পাদ্রী বা সন্ন্যাসীরা যেখানে অবস্থান করে তারাও ওই সেলের মধ্যে অবস্থান করতেন, ছোট ছোট ঘরের মধ্যে, যেগুলো লিটল বক্স বলা হতো বা সেল বলা হতো। এ থেকেই উনি সেলের নাম, কোষের নাম দিয়েছেন সেল। সেল শব্দটি প্রথম ব্যবহার করেছেন, এই জন্য তাকে কোষের আবিষ্কারক বলা হয়, রবার্ট হুককে। তো কোষ যেটা, এবং পরবর্তীতে তিনি এটা তার মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে এটা প্রকাশ করেছেন যে সেল সম্পর্কে, যে সেল শব্দটি সম্পর্কে প্রথম প্রকাশ করেছি। তো কোষ কি আমরা দেখেছি খালি চোখে? হ্যাঁ, আমরা অনেক কোষ খালি চোখে দেখতে পাই, যেমন হাঁসের ডিম বা মুরগির ডিম, এগুলো তো আমরা দেখি অহরহ। আর সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম, যার আয়তন হলো 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। এটি সবচেয়ে বড় কোষ। এছাড়াও অনেক কোষ আমরা খালি চোখে দেখতে পাই, যেমন তুলা বা পাটের আঁশের তন্তু, তাল গাছের তন্তু, গাছের আঁশ বা তন্তু, এগুলো আমরা খালি চোখে দেখতে পাই। আর সবচেয়ে দীর্ঘ কোষ হলো মানুষের মোটর নিউরন, যার দৈর্ঘ্য হলো 1.37 মিটার। এটি মানুষের স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। তো এই কোষ, এটি হলো কোষের আদি কথা। এই জন্য রবার্ট হুককেই কোষের আবিষ্কারক বলা হয়, কারণ তিনি প্রথম। কিন্তু তিনি যে কোষের কথা বলেছেন সেটি মৃত কোষ। আসলে যে মৌচাকের কুঠুরির মতো অংশগুলো দেখতে পেয়েছিলেন, সেগুলির বাইরের যে শুধু কোষপ্রাচীরগুলি শুধু দেখতে পেয়েছিলেন, যেগুলি সেলুলোজ নির্মিত। পরবর্তীতে 1674 সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তিনি প্রথম জীবিত কোষ দেখতে পান। অর্থাৎ তিনি যে কোষ দেখতে পান, সেই কোষের মধ্যে কোষ প্রাচীরও ছিল এবং ভিতরে বিভিন্ন প্রোটোপ্লাজম ছিল, অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ বা অঙ্গাণুগুলো ছিল, নিউক্লিয়াস ছিল। এই জন্য জীবন্ত কোষের আবিষ্কারক হিসেবে বলা হয় অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তো কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন বলতে গেলে বলতে হয় যে কোষ হল গঠনগত মৌলিক, কোষ হল জীবের গঠনগত বা ভৌতগত মৌলিক একক। কেউ বলেছেন কোষ হল জীবের গঠনগত এবং কার্যগত একক। কেউ বলছেন কোষ হল জীবের শারীরবৃত্তীয় কাজের একক এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। এরকম বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন বিজ্ঞানী। এবং আমরা 1880 সালের পর থেকে জানতে পাই যে কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্ট। বলা হয় যে সেল কামস ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অর্থাৎ একটি কোষ তার পূর্বতন কোষ থেকে সৃষ্ট। তাহলে প্রি এক্সিস্টিং সেলস এটা কোত্থেকে আবিষ্কার হলো? এটা নিয়ে তো বিভিন্ন প্রশ্ন জাগে আমাদের মনে, যে প্রি এক্সিস্টিং সেলস এটা কিভাবে আবিষ্কার হলো। তো এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। যেমন ওপারিন এবং হ্যালডেন বলেছেন যে অ্যামোনিয়া, তারপর মিথেন, হাইড্রোজেন গ্যাস, জলীয় বাষ্প, পানি, এগুলো ছিল আদিকালে, কিন্তু ছিল না মুক্ত অক্সিজেন। এই রাসায়নিক পদার্থগুলো পারস্পরিক আন্তঃক্রিয়ায় বা সংঘর্ষে
বিভিন্ন জৈব কণার সৃষ্টি হয়, জৈব অণুর সৃষ্টি হয়, এটা বলেছেন। পরবর্তী মিলার এবং ইউরে পরীক্ষা করে ল্যাবরেটরিতে দেখতে পান যে তিনি মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প পানির মধ্যে ইলেকট্রিক প্রবাহ চালনা করেন এবং সৃষ্টি হয় অ্যামিনো অ্যাসিড। এ থেকে ধারণা করা হয় যে প্রথম সৃষ্টি হয়েছিল এভাবেই অ্যামিনো অ্যাসিড, যেটা হলো অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের গাঠনিক একক। অ্যামিনো অ্যাসিডটা হলো প্রোটিনের গাঠনিক একক। তো এছাড়াও আরএনএ, তাহলে প্রোটিন কিভাবে আবিষ্কার হলো? প্রোটিন আবিষ্কার হয়েছে আরএনএ থেকে। আরএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রোটিন আবিষ্কার হয়েছে, যেটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এভাবে কোষের আবিষ্কার সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কথা বলেছেন এবং এখানে আদি কোষ থেকে কিভাবে বিভিন্ন কোষের উৎপত্তি হয়েছে এটা আমরা দেখবো, যেটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস বা এন্ডোসিম্বায়োটিক প্রক্রিয়াটি আমরা দেখবো এখন। এটি একটি আদি কোষ যার ভিতরে নিউক্লিয়াস অবস্থান করতেছে। অর্থাৎ এটি আদি কোষ হলো, এটি একটি অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়। যাই হোক, এই আদি কোষটির ভিতরে যদি বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করে তাহলে বায়বীয় ব্যাকটেরিয়ার মধ্যে তো শ্বসন হয়। এই বায়বীয় ব্যাকটেরিয়াটি রূপান্তরিত হয় মাইটোকন্ড্রিয়নে। মাইটোকন্ড্রিয়নে রূপান্তরিত হলে এর ভিতরে শ্বসনের প্রক্রিয়াগুলো চলে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের প্রক্রিয়াগুলো যেমন গ্লাইকোলাইসিস, অ্যাসিড কোয়ের সৃষ্টি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই প্রক্রিয়াগুলো তো সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার দ্বারা। তাহলে এভাবে আদি কোষ থেকে সৃষ্টি হলো প্রাণী কোষের, বা যেটা হেটারোট্রফিক, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই প্রাণী কোষের ভিতরে আবার প্রবেশ করলো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে সক্ষম। এই ব্যাকটেরিয়া প্রবেশ করলো এই প্রাণী কোষের ভিতরে এবং যে আস্তে আস্তে পরিণত হলো কিসে? ক্লোরোপ্লাস্ট। এবং ক্লোরোপ্লাস্ট আমরা জানি যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ফটোসিনথেসিস প্রক্রিয়া, এবং এভাবে প্রাণী কোষ সৃষ্টি হলো। তাহলে আদি কোষ থেকে প্রাণী কোষ, প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষের সৃষ্টি হয়েছে, যে প্রক্রিয়াটিকে বলা হয় এন্ডোসিম্বায়োটিক প্রক্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছে বায়বীয় ব্যাকটেরিয়া থেকে এবং ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হয়েছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থেকে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটি কোষ চিত্র এখানে আছে। এটি একটি আদি কোষ বা ব্যাকটেরিয়ার কোষ, এটি একটি প্রাণী কোষ, এটি একটি উদ্ভিদ কোষ। তো বিভিন্ন ধরনের কোষ রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা, এবং কোষের ভিতরে বিভিন্ন ধরনের, যেমন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু দেখা যাচ্ছে। এই কোষ নিয়ে যে বিদ্যায় আলোচনা করা হয় বা পর্যালোচনা করা হয়, গবেষণা করা হয়, কোষের প্রকার, আকার, তারপরে কোষের কার্যাবলী, কোষের ভিতরে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গের ভৌত রাসায়নিক গঠন, কোষের বিভাজন ইত্যাদি নিয়ে যে বিদ্যায় আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি। সাইটোলজি শব্দটি এসেছে কাইটোস মানে হলো সেল, আর লোগোস মানে হচ্ছে ডিসকোর্স বা আলোচনা থেকে সাইটোলজি শব্দটি এসেছে। তো এখন আমরা বিভিন্ন কোষ সম্পর্কে জানব। কোষের প্রকারভেদে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আদি কোষ এবং প্রকৃত কোষ, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আদি কোষ এবং প্রকৃত কোষ। যেমন এই আদি কোষের মধ্যে এখানে সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস বলতে বোঝায় যার ভিতরে বাইরে নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে বা নিউক্লিয়ার এনভেলপ রয়েছে, নিউক্লিয়ার রন্ধ্র রয়েছে, নিউক্লিওপ্লাজম রয়েছে, ক্রোমাটিন তন্তু, তারপরে নিউক্লিওলাস্ট রয়েছে। এগুলোর কোনটাই এখানে নেই, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে এই কোষটি হল কি? আদি কোষ বা প্রোক্রিয়েটিভ কোষ। প্রো মানে হলো বিফোর, আর ক্যারিয়ন শব্দ হলো নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস গঠনের পূর্ব অবস্থা, কারণ নিউক্লিয়াস পুরোপুরি গঠিত হয়নি, এখানে নিউক্লিয়াস সুগঠিত নয়। তারপরে এখানে কোনো মেমব্রেন বেষ্টিত অঙ্গাণু নেই। কোনো মেমব্রেন বেষ্টিত অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, তারপর লাইসোসোম, এই ধরনের কোনো অঙ্গাণু, মেমব্রেন বেষ্টিত অঙ্গাণু এখানে নেই। তারপর এখানে শুধু রয়েছে 70S রাইবোজোম। 70S রাইবোজোম, আমরা জানি রাইবোজোম দুই প্রকার, 70S এবং 80S। 70S রাইবোজোম রয়েছে, এছাড়া কোনো রাইবোজোম এখানে, এছাড়া কোনো অঙ্গাণু এখানে দেখা যাচ্ছে না। কিছু খাদ্য দেখা যাচ্ছে, যেমন বলিউটন, চর্বি, এগুলো খাদ্য দেখা যাচ্ছে।
আর এটার মধ্যে যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে এখানে শ্বসন হয় অবাধ শ্বসন ঘটে, কিন্তু সবাধ শ্বসন ঘটে না। এটার বিভাজন হয় কিসের মাধ্যমে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়ে থাকে। আদিকোষের বিভাজন হয়ে থাকে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। অপরদিকে প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস, আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দেখতে পাচ্ছি। এখানে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার এনভেলপ, তারপরে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, তারপরে নিউক্লিওলাস, এগুলো রয়েছে। অর্থাৎ নিউক্লিয়াসটা এখানে সুগঠিত। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও তাই। এছাড়া এখানে মেমব্রেন বেষ্টিত বিভিন্ন অঙ্গাণু রয়েছে, যেমন প্রাণী কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, মাইক্রোটিউবুলস রয়েছে, লাইসোজোম রয়েছে, ইত্যাদি। উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, গলগি বডি রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে। তো এই মেমব্রেন বেষ্টিত অঙ্গাণুগুলো আদি কোষে নেই, কিন্তু প্রকৃত কোষে রয়েছে। আর আদি কোষের মধ্যে থাকে 80S রাইবোজোম। আদি কোষের মধ্যে থাকে 80S রাইবোজোম। আর আদি কোষের মধ্যে এখানে সবাধ শ্বসন ঘটে, যেহেতু মাইটোকন্ড্রিয়া রয়েছে। উদ্ভিদ কোষের মাইটোকন্ড্রিয়া রয়েছে, প্রাণী কোষের মাইটোকন্ড্রিয়া রয়েছে, এই জন্য এখানে সবাধ শ্বসন ঘটে। আর কোষ বিভাজন হয় প্রকৃত কোষের মধ্যে সবাধ শ্বসন হয় এখানে, যেহেতু মাইটোকন্ড্রিয়ান রয়েছে, এই জন্য এখানে সবাধ শ্বসন হয়ে থাকে। কোষ বিভাজন হয় মাইটোসিস এবং মায়োসিস। দেহকোষের মধ্যে যে কোষ বিভাজন হয় সেটা হলো মাইটোসিস, আর জনন কোষের মধ্যে যে কোষ বিভাজন হয় সেটা হলো মায়োসিস। তারপরে আমরা আরো দেখব যে এখানে তো এই পার্থক্যগুলো। এছাড়া আদি কোষের মধ্যে কোনো সাইটোস্কেলিটন নাই, অর্থাৎ মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস কে বলা হয় সাইটোস্কেলিটন, এগুলো নাই আদি কোষের মধ্যে, কিন্তু প্রকৃত কোষে রয়েছে। আদি কোষের মধ্যে ক্রোমোজোম ডিএনএ মাত্র একটি থাকে এবং বৃত্তাকার ডিএনএ থাকে এখানে। আর প্রকৃত কোষের মধ্যে ডিএনএ থাকে অনেকগুলো ডিএনএ থাকে, একাধিক ডিএনএ থাকে, এবং ডিএনএ গুলো থাকে রেখাকার, অর্থাৎ একটি স্ট্যান্ড 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটি স্ট্যান্ড 3 প্রাইম থেকে 5 প্রাইম, অর্থাৎ রেখাকার ডিএনএ থাকে, একাধিক ডিএনএ থাকে। আদি কোষের এই যে নিউক্লিয়াসটিকে বলা হয় নিউক্লিওয়েড। এখানে শুধুমাত্র রয়েছে ডিএনএ, কিন্তু এখানে হিস্টোন প্রোটিন থাকে না, তাই এটাকে প্রকৃত ক্রোমোজোম বলা হয় না। কিন্তু প্রকৃত কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে বা ক্রোমাটিড তন্তু থাকে, এখানে ডিএনএ রয়েছে, এখানে হিস্টোন প্রোটিনও রয়েছে, এই জন্য এটাকে প্রকৃত ক্রোমোজোম বা বলা হয়ে থাকে। তারপরে আমরা আরো কিছু, যেমন এখানে আদি কোষের মধ্যে অপেরন থাকে, প্রকৃত কোষের মধ্যে অপেরন থাকে না। আদি কোষের মধ্যে আরএনএ পলিমারেজ থাকে এক ধরনের, আর প্রকৃত কোষের মধ্যে আরএনএ পলিমারেজ থাকে 3 ধরনের। এছাড়াও যদি কিছু আমরা বলি, কোষ বিভাজন আদি কোষে হয় অ্যামাইটোসিস, আর প্রকৃত কোষের মধ্যে হয় মাইটোসিস এবং মায়োসিস। দেহকোষে হয় মাইটোসিস, আর জনন মাতৃকোষে হয় মায়োসিস। এবং জনন মাতৃকোষের বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয় জনন কোষ, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট বা শুক্রাণু বা ডিম্বাণু। তো এটা দেখলাম আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ, অর্থাৎ শারীরবৃত্তীয় নিউক্লিয়াসের গঠনের উপর কোষের প্রকারভেদ। এখন যদি আমরা দেখব শারীরবৃত্তীয় কাজের উপর কোষের প্রকারভেদ 2 প্রকার, দেহকোষ এবং জনন কোষ। অর্থাৎ দেহকোষকে বলা হয় সোমাটিক সেল, আর জনন কোষকে বলা হয় রিপ্রোডাক্টিভ সেল। দেহকোষ হলো দেহের যে অঙ্গ এবং অঙ্গতন্ত্র রয়েছে, সেই অঙ্গতন্ত্রের যে কোষগুলো সমূহ রয়েছে সেগুলোকে বলা হয় দেহকোষ। যেমন আমাদের দেহের আরবিসি বা রেড ব্লাড কর্পাসকল, যেমন এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, এগুলো। তারপরে আমাদের চোখের রড কোষ, কোন কোষ, নিউরন। উদ্ভিদ কোষের মধ্যে যেমন মূল কাণ্ড পাতার কোষসমূহ, বলতে পারি আমরা জাইলেমের বিভিন্ন উপাদান, যেমন টাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকিমা, এই যে কোষগুলো, এই কোষগুলো হলো দেহকোষ। অর্থাৎ এগুলো দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র সৃষ্টিতে কাজে লাগে। এগুলো ডিপ্লয়েড, এই কোষগুলো সবসময় হয় ডিপ্লয়েড। আর অপরদিকে জনন কোষ সৃষ্টি হয় জনন মাতৃকোষ থেকে। যেটা জনন মাতৃকোষটা ডিপ্লয়েড, কিন্তু জনন মাতৃকোষ থেকে সৃষ্টি হয় জনন কোষ। যেমন একটি পুংজনন মাতৃকোষ থেকে 4টি পুং জনন কোষ বা শুক্রাণু সৃষ্টি হয় বা পুংগ্যামেট সৃষ্টি হয়। আবার স্ত্রী জনন মাতৃকোষ থেকে সৃষ্টি হয় ডিম্বাণু, স্ত্রী গ্যামেট। এই শুক্রাণু এবং ডিম্বাণু বা পুংজনন কোষ বা স্ত্রীজনন কোষ,
এগুলো হ্যাপ্লয়েড ধরনের। তারপরে আমরা এখন যে আদি কোষের প্রকৃত কোষের কথা বললাম, প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষের আর প্রাণী কোষের পার্থক্য এটাই যে উদ্ভিদ কোষের বাইরে আছে জড় কোষপ্রাচীর রয়েছে, যেটা সেলুলোজ নির্মিত, কিন্তু এটা জড় উপাদান। প্রাণী কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে না, বাইরে থাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। কিন্তু প্রাণী কোষে আবার কোষপ্রাচীরের ভিতরে আবার প্লাজমা মেমব্রেন ঠিক আছে, সবচেয়ে বাইরের স্তর হলো এখানে কোষপ্রাচীর বা সেল ওয়াল, যেটা সেলুলোজ নির্মিত। আর প্রাণী কোষের বাইরে থেকে কোষ ঝিল্লি, যেটা ফসফোলিপিড বাইলেয়ার নির্মিত, ফসফোলিপিডের দুটি স্তর দিয়ে তৈরি। তারপরে আরো কিছু পার্থক্য আমরা দেখতে পাই, যেমন এখানে উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর রয়েছে, যেটাকে ভেগুল বলা হয়। কোষ গহ্বরের এই আবরণটিকে বলা হয় ক্রোনোপ্লাস্ট। কিন্তু প্রাণী কোষের মধ্যে সাধারণত কোষ গহ্বর থাকে না, আর থাকলেও কিছু নিম্ন শ্রেণীর প্রাণীর মধ্যে কোষ গহ্বর থাকে, এবং থাকলেও সেগুলো অনেক ক্ষুদ্র। এই উদ্ভিদ কোষের এই বৃহৎ কোষ গহ্বরের জন্য বা ভেগুলের জন্য নিউক্লিয়াস এক পাশে অবস্থান করে, অপরদিকে প্রাণী কোষে ভেগুল থাকে না বা থাকলে খুব ক্ষুদ্র, এগুলো তাই নিউক্লিয়াসটা অবস্থান করে কেন্দ্রের দিকে। এছাড়া প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোসোম থাকে। সেন্ট্রোসোম একটা অঙ্গাণু, যেটা সেন্ট্রোস্পিয়ার এবং সেন্ট্রিওল নিয়ে গঠিত, যেটা কোষ বিভাজনের সময় স্পিন্ডল সৃষ্টিতে কাজে লাগে। এই সেন্ট্রোসোম সাধারণত উদ্ভিদ কোষের মধ্যে থাকে না, কিন্তু প্রাণী কোষের মধ্যে থাকে। তাছাড়া সবচেয়ে বড় আরেকটা পার্থক্য হলো যে উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, যার ভিতরে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এগুলো থাকে। এগুলো ফটোসিনথেসিস প্রক্রিয়া বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এর জন্য উদ্ভিদ সবুজ। প্রাণী কোষে এগুলো প্লাস্টিক সম্পূর্ণ অনুপস্থিত। এই পার্থক্যগুলো আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে দেখতে পাই, এবং এটা পার্থক্য করা যায় এবং দুটো কোষকে শনাক্ত করা যায়, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে শনাক্ত করা যাচ্ছে এইভাবে। তারপর আমরা আলোচনা করব এখন কিছু তথ্য, যেমন কোষের সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যার আয়তন হলো 0.1 মাইক্রোমিটার। আর তারপর কিছু আরো তথ্য, যেটার অপর নাম হলো পিপিএলও, প্লিউরো নিউমিনাল লাইক অর্গানিজম বলা হয় এটাকে। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এটাকে বলা হয় পিপিএলও, প্লিউরো নিউমিনাল লাইক অর্গানিজম। এটি সবচেয়ে ছোট কোষ, যার আয়তন মাত্র 0.1 মাইক্রোমিটার। তারপরে সবচেয়ে বড় কোষ তো আমরা আগেই বলেছি, উট পাখির ডিম, যার আয়তন হলো 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। এটি সবচেয়ে বৃহৎ কোষ। তারপর আমরা আরো দেখেছি যে উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ হলো এসিটাবুলারিয়া কোষ। এটি এককোষী একটি উদ্ভিদ, শৈবাল। এসিটাবুলারিয়ার মধ্যে কোষটা সবচেয়ে বৃহৎ এককোষী উদ্ভিদের মধ্যে, যেটা 5 থেকে 10 সেন্টিমিটার লম্বা। আর বহুকোষী উদ্ভিদের মধ্যে রেমি উদ্ভিদের এই গাছের তন্তুটা প্রায় 55 সেন্টিমিটার মতো লম্বা থাকে, সবচেয়ে বৃহৎ কোষ বহুকোষী উদ্ভিদের মধ্যে। আর মানবদের সবচেয়ে বৃহৎ কোষ তো আমরা আগে বলেছি মোটর নিউরন, যেটা 1.37 মিটার, যেটি আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত, অনেক লম্বা কোষ। তারপর সাধারণ কোষগুলো, এগুলোর 10 মাইক্রোমিটার হয় এগুলোর আকার, আর ওজন হয় 1 ন্যানোগ্রাম। তো আজকে আমরা এই কোষের এতটুকু সম্পর্কে জানলাম। তো সামনের দিকে আমরা আরো কোষ সম্পর্কে আরো জানবো। তো তোমাদেরকে ধন্যবাদ।